দেখো আজকের এই ম্যাচটা ইস্টবেঙ্গল জিতলে ডেফিনেটলি ডার্বির আগে ইস্টবেঙ্গল একটা ভালো জায়গাতে থাকতো, এটা আমরা সবাই জানি। মানে এটাতে তো লুকাচাপার কোনো ব্যাপার নেই। আহ, ভালো একটা মোটিভেশনের জায়গাতে থাকতো। মোহনবাগানেরও আগামীকালের ম্যাচ রয়েছে, সেই ম্যাচ জিতলে দুটো টিমই একদম সমান পয়েন্টে থাকতো এবং সেখান থেকে ডার্বির রেজাল্ট সেটা কিন্তু অনেক দিক নির্দেশ করে দিত যে কাদের হাতে আইএসএলটা উঠতে চলেছে। কিন্তু ম্যাচটা ড্র হয়ে কি ইস্টবেঙ্গলের জন্য একটু চাপ হয়ে গেল? ডেফিনেটলি ইস্টবেঙ্গলের হারানোর এখনও কিচ্ছু নেই, পুরোটাই পাওয়ার অঙ্ক রয়েছে। দুটো ম্যাচ জিততে পারলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে, কেউ ধারে কাছে আসতে পারবে না। কিন্তু কোথাও চাপ হয়ে গেল কি, কারণ আগামীকাল ইন্টারকাসির সাথে মোহনবাগানে ম্যাচ রয়েছে। ইন্টারকাসির যে ইন্টারনাল প্রবলেম রয়েছে সেটা খুবই ক্রিটিক্যাল। কোচ ছেড়ে চলে গেছেন, প্লেয়ারদের মধ্যে মোটিভেশন নেই, স্যালারি নেই, কে কী করছে, কি হবে না হবে কেউ জানে না। তো সেই অবস্থায় মোহনবাগানে জেতার 100% চান্স রয়েছে, যদি না লোবেরা ঘেঁটে দেন তাহলে অবশ্যই রয়েছে। তাহলে ডার্বিটা একটা টিম 24 পয়েন্টে, একটা টিম 22 পয়েন্টে যখন স্টার্ট করবে, মেন্টালিটির দিক থেকে কেউ একটা এগিয়ে, কেউ একটু পিছিয়ে, কারো একটু স্ট্র্যাটেজি অন্যদিকে, কারো একটু স্ট্র্যাটেজি অন্যদিকে, ডেফিনেটলি দেখবো। কিন্তু দুটো টিম যদি সমান পয়েন্টে থাকতো তাহলে একটু অন্য ধরনের ডার্বি আমরা দেখতাম। স্টিল আমি বলছি ডার্বি কিন্তু পজিটিভ নোটে হবে, এটুকু আমি আশা রাখছি। এবার ব্যাপারটা হচ্ছে আজকের এই ম্যাচটা, যে ম্যাচে ইস্টবেঙ্গলের জেতার মতো সব রকম মশলা হাজির ছিল, সেই ম্যাচটা পাঞ্জাবের সাথে ইস্টবেঙ্গল ড্র করেছে। এবার এই ম্যাচটা ইস্টবেঙ্গলে জেতা উচিত ছিল, কিন্তু কোথাও পোস্ট বার এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বাধা হয়ে দাঁড়িয়ে গেছে। ডেফিনেটলি পাঞ্জাবের জন্য হয়েছে, তারা 5 মিনিটে লিড পেয়ে যেতে পারতো। সেই 5 মিনিটে লিড পেয়ে যাওয়ার পর কী ধরনের খেলা খেলতো পাঞ্জাব সেটা তো আমরা জানি না। তখন আর এইগুলো বলার মতো সিচুয়েশন থাকতো কিনা তাও জানি না। কিন্তু 90 মিনিটে নিরিখে বলতে হয় যে দুটো টিমই স্ট্রং অ্যাটাক তুলেছে, দুটো টিমেরই ডিফেন্সিভ কম্প্যাক্টনেস আমরা দেখতে পেয়েছি, টুকটাক কিছু ভুলভ্রান্তি ছাড়া। দুটো টিমেরই গোলকিপার প্রচুর সেভ করেছে, দুটো টিমেরই মাঝমাঠ থেকে একদিকে দানি রামিরেজ, একদিক থেকে মিগুয়েল ফিগুয়েরা প্রচুর বল ক্রিয়েট করেছে। দুটো টিমের স্ট্রাইকাররা আজকে খুবই একদম সাকসেসফুলি ফেল করেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে দুটো টিমের পোস্টে লাগা বা বারে লাগা, তার স্কোর লাইন হচ্ছে ইস্টবেঙ্গল 2 পাঞ্জাব 1। আজকে কোথাও লাক ফ্যাক্টর ম্যাচের জন্য ছিল, দুটো টিমের জন্যই ছিল। নেগেটিভ অ্যাসপেক্টে ছিল ইস্টবেঙ্গলের জন্য একটু বেশি ছিল। ইস্টবেঙ্গলের কপাল খারাপ ছিল আজকের অন্তত পক্ষে ম্যাচের 90 মিনিট পর, এটা আমাদেরকে বলতেই হবে। এবার বিষয়টা হচ্ছে যে শুধু কি কপাল খারাপ বলে ভিডিওটা বানিয়ে বেরিয়ে চলে যাব, আর কি কোনো পয়েন্ট তুলব না? অস্কার ব্রুজো, তিনি কি একটু সাহসী হতে পারতেন? তিনি কি স্টার্টিং 11-এ বেশ কিছু ভুল করে ফেললেন? তিনি চেঞ্জগুলো যখন করছেন, যখন ম্যাচ আমার জেতা দরকার এই সিচুয়েশনে গিয়ে তিনি পৌঁছে গেছেন, তখন কি তিনি বেশ কিছু অপশনসকে ইউজ করতে পারতেন? বাট তিনি করলেন না, তিনি অনেক বেশি ডিফেন্সেই আটকে রয়ে গেলেন, যেন ম্যাচটা হাতছাড়া না হয়ে যায়, যেন ডার্বির আগে কোথাও হারটা মাথায় নিয়ে প্লেয়াররা না নামে। এইগুলো কি ফ্যাক্টরও আরও পাশাপাশি থাকলো? আসবো সেই প্রসঙ্গে। দেখো, প্রথম কথা হচ্ছে ইস্টবেঙ্গলের স্টার্টিং 11টা আমি খুব অবাক হয়েছিলাম দুটো জিনিস দেখে। এক হচ্ছে যে লালচুং নুঙ্গা, যাকে বহুদিন দেখা যায়নি, না স্টার্টিং 11-এ না চেঞ্জে আছে, কেন আছে, কি করছে কেউ জানে না। আর দুই হচ্ছে সৌভিক চক্রবর্তী, কেন শুরু থেকে, কেন কোনো প্রয়োজন নেই। এই দুটো চেঞ্জের খুব একটা দরকার ছিল বলে আমার অন্তত পক্ষে পার্সোনালি মনে হয় না। যদি তুমি 4 ব্যাক সিস্টেমে খেলাতে চাও তাহলে আনোয়ার কেভিন জুড়ে ঠিক আছে, তাহলে সৌভিকের জায়গাতে ওখানে জিকসন খেলুক। জিকসন নিচে নেমে এলে সেটা 3 ব্যাক সিস্টেম হয়ে যাবে, দুটো উইঙ্গার তখন ওপরের দিকে উঠে যেতে পারবে। যখন 4 ব্যাক সিস্টেম হয়ে যাবে তখন আবার জিকসন মাঝ মাঠে চলে যেতে পারবে। জিকসন রেগুলার বেসিসে খেলার পর একটা ভালো মোমেন্টাম পেয়েছিল, দেখো তাকে নামাতেই হলো 22 মিনিটে। যে মুহূর্তে সৌভিক কার্ড কনসিড করে ফেললো, তখনই অস্কার ব্রুজের মনে হলো এ বাবা, একে তো নামিয়ে আমার ভুল হয়ে গেছে, চলো ভাই চলে এসো জিকসন, তুমি চলে যাও। এর পাশাপাশি আমার আরও যেটা মনে হয়েছে যে ম্যাচ যখন আমার মনে হচ্ছে যে আমি জিততে পারি, প্লেয়াররা প্রত্যেকে তেড়ে ফুড়ে খেলছে, দু একটা অপশন আমার ক্লিক করছে না, তার মধ্যে একদিকে বিষ্ণু, একদিকে রাকিব, তাহলে অনেক আগে কি নন্দকুমার শেখর এবং এডমুন্ড লালরিন্ডিকা এই দুজনকে ইউজ করা যেত? অবশ্যই যেত, কিন্তু তার মধ্যে শুধুমাত্র নন্দা ইউজ হলো, কিন্তু এডমুন্ডকে দেখতে পেলাম না। তবে এর পাশাপাশি ম্যাচের আরও একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে সাউল ক্রেসপোর না থাকা। ডেফিনেটলি সাউল যে ওয়ার্কলোডটা নেয়
সাউল যে কাভারটা দেয়, সাউল যে ধরনের বলগুলোকে উইন করে, যেভাবে বল বাড়ায়, চান্স ক্রিয়েট করে, গোলের কাছাকাছি যায়, ঠিক ততটা কিন্তু রশিদ পারেনি। রশিদের কাজটা বেশিরভাগ সময় ডিফেন্সের ক্ষেত্রে হয়েছে। অ্যাজ এ ডিফেন্ডার অলমোস্ট বেশিরভাগ সময় নিচের দিকে নেমে এসেছে, কারণ পাঞ্জাব একটা সময় এত পরিমাণে অ্যাটাক করছিল, সেখানে কিন্তু ডিফেন্সে ম্যান বাড়াতে হয়েছে। এবার যতটা সাউল অ্যাটাকে যোগ দেয়, ততটা কিন্তু রশিদ যোগ দেয়নি, এটাও একটা ফ্যাক্টর। সেই জায়গাতে মিগুয়েল অনেক বেশি একা পড়ে যাচ্ছিল, না তো সে সাউলকে পাচ্ছে, না তো সে এডমুন্ডকে পাচ্ছে, এবং বিপিন বা বিষ্ণু তারা অনেক বেশি ডিফেন্সিভ হয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু এক একটা ফ্যাক্টর। এবং যদি এই জায়গাতে দাঁড়িয়ে একজন কোচ, তিনি যদি একটু সাহসী না হতে পারেন, তিনি প্রেস কনফারেন্সে ভীষণ সাহসী, আমরা সাধুবাদ জানাই। যারা ক্লাবের ক্ষতি করছে, তিনি পরিষ্কার এসে বলছেন যে এই লোকগুলোরা দালালি করছে, ক্লাবের ক্ষতি করছে, আমরা 100% সাধুবাদ জানাই। কিন্তু প্রেস কনফারেন্সের বাইরে তিনি যদি মাঠের মধ্যে আর একটু সাহসী হতে পারতেন, তাহলে আমার মনে হয় যে আজকের ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারত। এটা আমার পার্সোনাল ফিলিং। তোমাদের কি মনে হয়েছে অবশ্যই জানিও। আমি ঠিক হতে পারি, ভুল হতে পারি, বাট আমার মনে হয়েছে যে এই চেঞ্জগুলো দরকার ছিল। যেখানে পাঞ্জাব ডিফেন্সিভলি একটু কোথাও স্ট্রাগল করছিল, পাবলো স্যান্টোস উঠে গেল, সেই জায়গাতে আরও 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 প্রেশার কিন্তু ওরা চাইছিল, সেটা কিন্তু ওরা খুব একটা বেশি পাচ্ছিল না। এবং আরও একটা জায়গা, যে খুব আননেসেসারি লং বলে কেন আজকে খেলছিল, যেখানে দেখো পাঞ্জাবের এগেনস্টে কিন্তু যদি প্রপার বিল্ড আপ করা যেত, যদি মাঝমাঠকে অনেক বেশি কন্ট্রোলে নেওয়া যেত, তাহলে কিন্তু পাঞ্জাবের ডিফেন্সটাকে ভাঙা যায়। এর আগের দিনকে আমরা মোহনবাগান পাঞ্জাব ম্যাচটা যখন দেখছিলাম, তখন দেখলাম শেষের দিকে পাঞ্জাবের ডিফেন্স কিন্তু অনেক ভালনারেবল হয়ে গেছে। সেখানে কিন্তু প্রেসারটা দিলে, বক্সের মধ্যে চাপটা তৈরি করলে, ঠিক জায়গা থেকে সেট পিস পেলে সেখানে কিন্তু কনভার্ট হয়ে যাবে। সেটা কিন্তু আজকে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেকটা খামতি দেখা গেছিলো। মেবি কোচের স্ট্র্যাটেজি হতে পারে যে না, আমি খুব বেশি এখানে খোলস ছেড়ে খেলবো না, আমি একটু নিজের লাগামটা ধরে রাখবো, আমার এখানে খুব হাই রিস্ক নেওয়ার দরকার নেই। ডার্বির আগে আমি কোনো ধরনের চাপ এক্সট্রা নিতে চাই না, এমনি টিমটা চাপের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে যদি আমি ডার্বির আগে একটা ফুরফুরে মেজাজে রাখতে পারি টিমকে, যে অ্যাটলিস্ট তোমরা ভালো খেলেছো, লাক ফ্যাক্টর ছিল, হয়নি, ডার্বিতে দেখিয়ে দাও, সেরকম কিছু হয়ে থাকলে আমি সিরিয়াসলি জানি না যে ডার্বিতে গিয়ে অস্কার ব্রুজো তিনি কী ধরনের মেন্টালিটি প্লেয়ারদেরকে দিয়ে শো করাবেন। এবার এই জায়গা থেকে কী ক্যালকুলেশন রয়েছে না রয়েছে পরিষ্কার বুঝতে পারছো। স্ট্রাইকারদের আজকে যা সিচুয়েশন দেখলাম, ডার্বিতে ইস্টবেঙ্গল ফ্যানরা কখনোই স্ট্রাইকারদের এই সিচুয়েশনকে এক্সপেক্ট করতে চাইবে না, এবং ডার্বিতে ভীষণভাবে যে দুজন প্লেয়ারের ফিরে আসাটা তারা ওয়েট করে থাকবে, সেটা হচ্ছে সাউল এবং এডমুন্ড। এই দুজন থাকলে কিন্তু ইস্টবেঙ্গলকে ঠিক অন্য রকম লাগে, এই দুজন না থাকলে আবার ঠিক একটু অন্য রকম লাগে। বাকিটা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এর থেকে আর বেশি কিছু বলার নেই। পাঞ্জাবের খেলা নিয়ে আলাদা করে কিছু বলার মতো নেই, কারণ পাঞ্জাব অ্যাজ ইউজুয়াল এরকমই ফুটবল খেলে, খুবই আনএক্সপেক্টেড ফুটবল। ভালো টিমগুলোর এগেনস্টে যেমনই ওদের রেজাল্ট হোক না কেন, ওদেরকে একটা অন্য তাগিদে দেখতে পাওয়া যায়। উইকার টিমগুলোর এগেনস্টে আবার একটু অন্য ধরনের ফুটবল হয়ে যায়, একটু বেশি সেদিনকে হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়। বাট পাঞ্জাবকে দেখে খুব ভালো লেগেছে যে সীমিত ক্ষমতা নিয়েও বিদেশি প্লেয়াররা খুব অপরিচিত, তাদেরকে নিয়েও কিন্তু এই ধরনের পারফরমেন্স দেওয়া যায়। এবং কোথাও টিম গেম ইজ দ্য মেন পাওয়ার পাঞ্জাব এফসির, সেটাকে কিন্তু খুব ভালোভাবে মাঠের মধ্যে ইউটিলাইজ করা যায়। প্রচুর ওরা চান্স পেয়েছে, প্রচুর ক্রস বাড়িয়েছে, প্রচুর বক্সের মধ্যে বল তুলে নিয়ে গেছে, কিন্তু একইভাবে ইস্টবেঙ্গলের মতো পাঞ্জাবও কিন্তু গোল খুঁজে পায়নি, সেখানে গিয়ে বারবার আটকে গেছে ইস্টবেঙ্গল ডিফেন্সের সামনে। তো পাঞ্জাবের ক্ষেত্রে আর খুব একটা চান্স আছে বলে আমার পার্সোনালি মনে হয় না। ম্যাক্সিমাম ওরা 25 পয়েন্টে রিচ করবে, সেটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এনাফ হবে বলে আই ডোন্ট ফিল সো। বাকি তোমাদের কি মনে হয়, কি মনে হচ্ছে, কি হতে চলেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। 30 পয়েন্টে ফয়সালা হবে না 28 পয়েন্টে না 27 পয়েন্টে, কি মনে হচ্ছে বলতে থাকো কমেন্ট বক্সে। আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি, এর থেকে বেশি আর কিছু বলার নেই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।